তো আমরা আজকে যেটা শিখবো এটা এটা হচ্ছে প্রোগ্রামিং এর 5টা ফান্ডামেন্টাল টপিকের মধ্যে সেকেন্ড টপিক বলতে পারেন। আপনি যদি প্রোগ্রামিং শেখেন আপনাকে এই ফান্ডামেন্টাল টপিক শিখতেই হবে। শুরুতে আপনাকে ভ্যারিয়েবলস বা ডেটা টাইপস শিখতে হবে, ভ্যারিয়েবলস শিখতে হবে, যেটা আপনারা গত ক্লাসে শিখেছেন, ভ্যারিয়েবলস। এরপরে আপনাকে শিখতে হবে কন্ডিশনালস, যেটা আমরা আজকে শিখবো, কন্ডিশনালস। তারপর আপনাকে শিখতে হবে লুপ, বেশ কয়েক ধরনের লুপ আছে। তারপর আপনাকে অ্যারে শিখতে হবে, এবং লাস্টে আপনাকে ফাংশন শিখতে হবে। মোটামুটি প্রোগ্রামিং শিখতে হলে এই 5টা ফান্ডামেন্টাল টপিক আপনাকে শিখতেই হবে। তাহলে এটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতেছেন ডাজেন্ট ম্যাটার। আমরা আজকে সি প্লাস প্লাস ইউজ করবো, বাট এটা আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন এটা আসলে ম্যাটার করে না। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখতে চান না কেন, প্রোগ্রামিং শিখতে হইলে বা কোডিং করতে হইলে আপনাকে এই 5টা ফান্ডামেন্টাল টপিক আসলে শিখতেই হবে। আহ আচ্ছা। আপনারা সবাই হচ্ছে এভরিওয়ানে চ্যাট করতে পারতেছেন না, সম্ভবত এটা ডিসেবল করা। একটা মিনিট আমি একটু দেখি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আর আপাতত চ্যাটিংটা যেটা ডিসেবল ছিল এটা অন করে দেওয়া আছে। আপাতত আপনারা হচ্ছে এভরিওয়ানে মেসেজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা চলে আসি আমরা যেখানে ছিলাম।
ওকে, আশা করি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা বুঝলাম আজকে আমরা কন্ডিশনাল শিখবো। এবার কোশ্চেন আসতে পারে এটা কেন শিখতে হবে, এটা কেন দরকার আর কি। আচ্ছা, আমরা একটু ভিএস কোডে চলে আসি। ধরেন আমরা ভিএস কোডে চলে আসলাম, আমরা একটা সি প্লাস প্লাস ফাইল নিলাম। এখানে আহ ধরেন আমরা জাস্ট একটা ধরেন জাস্ট আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। আচ্ছা, ধরেন এখানে আমরা জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। ওকে, এটা লিখে যদি কোডটা রান দিই, কোড কি আউটপুট দিবে? আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি, সে হচ্ছে আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড নিয়ে চলে আসবে। এটা আমরা অলরেডি জানি, আমরা হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ধরেন হ্যালো ওয়ার্ল্ডের পরে আমি আরো কিছু প্রিন্ট করবো। আমি একটা নিচের লাইনে ধরেন আমি একটা হাই প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে কি হবে? পরের লাইনে হ্যালো ওয়ার্ল্ডের পরের লাইনে হাই প্রিন্ট হবে। হয়ে গেল। এর পরের লাইনে যদি আমি আরো কিছু প্রিন্ট করি, ধর আমি এখানে আবার এভরিওয়ান টাইপের কিছুটা লিখলাম, প্রতিটা লাইনের শেষে নিউ লাইন দিয়ে দিলাম, তাহলে সবগুলো হচ্ছে নতুন লাইনে চলে আসবে। এটা দিয়ে যদি আমি রান দিই, এটাও চলে আসলো। আচ্ছা, হইলোটা কি এখানে? আমরা জাস্ট হচ্ছে তিনটা লাইন প্রিন্ট করেছি, তিনটা লাইন হচ্ছে সিরিয়ালি কিন্তু এখানে আসছে। দেখেন আমরা শুরুতে যে লাইনটা দিয়েছি সেটা কিন্তু আউটপুটের শুরুতে আসছে, পরে যেটা দিয়েছি সেটা তারপরে আসছে। কেন? কারণ হচ্ছে কোডগুলো লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট হয়। যেমন আমরা যখন আহ, এটা একটা সি প্লাস প্লাস কোড, কারণ এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে ডট সিপিপি। যদি আপনি সি দিয়ে লিখতেন ডট সি হইতো, যদি আপনি পাইথন দিয়ে লিখতেন ডট পিওয়াই হইতো। যাই হোক, এটা সিপিপি যেহেতু সি প্লাস প্লাস ফাইল। আচ্ছা, তো সি প্লাস প্লাস আমরা যখন রান করি, আমরা যখন রান বাটনে ক্লিক করি অথবা কোনো এক্সটেনশন ইউজ করলে সেই এক্সটেনশনের রান বাটনে যখন আমরা ক্লিক করি, তখন সি প্লাস প্লাস এর কম্পাইলার হচ্ছে কোডটা রান করা শুরু করে। এবং সে কিভাবে শুরু করে? সে মেইন ফাংশন থেকে রান করা শুরু করে, এবং সে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। যেমন সবার আগে যেহেতু এই লাইনটা আছে, তো সবার আগে এই লাইনটা রান হবে। এই লাইনটা রান হলে কি হবে? আমি তাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলতেছি, তো আমার আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। এরপর সে চলে যাবে পরবর্তী লাইনে। এখানে এসে আমি তাকে হাই করতে বললাম, সে হাই প্রিন্ট করে দিল। এরপর সে চলে যাবে পরবর্তী লাইনে, এখানে আমি তাকে কিছু একটা প্রিন্ট করতে বললাম, সে সেটা প্রিন্ট করে দিল। এইভাবে লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট হয়, এবং সেটা উপর থেকে নিচে হয়। আচ্ছা, এটা বুঝলাম। এখন সমস্যা হচ্ছে আমাদের আসলে সবসময় এরকম লাইন বাই লাইন সিরিয়ালি আসলে কোড লিখে গেলে হবে না, বা সবসময় আমরা আসলে এরকম জিনিসটা চাবো না যে জাস্ট লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট হোক। মাঝে মাঝে আমাদের এরকম এমন একটা সিচুয়েশন চলে আসবে, মাঝে মাঝে আমাদের এমন একটা সিচুয়েশন চলে আসবে যখন আমরা আসলে মানে কোনো একটা কিছুর উপর ডিপেন্ড করে চাই যে এই লাইনটা হয় রান হোক অথবা না হোক। এই কাজটা কিন্তু মানে নর্মালি আমরা করতে পারবো না। যেমন ধরেন আমি যেখানে হাই লিখেছি, আমি এটার উপরে নিচে যাই লিখি না কেন, হাই কিন্তু প্রিন্ট হবেই। কিন্তু যদি আমার এমন কোনো সিচুয়েশন চলে আসে যেখানে আমার আসলে ডিপেন্ড করতেছে যে এই লাইনটা আমি আসলে একটা সিচুয়েশন হইলে রান করব, না হইলে রান করব না, এরকম বিষয়ের জন্য আসলে কন্ডিশনাল জিনিসটা চলে আসে। সোজা ভাষায় আমরা সিম্পল এক্সাম্পল নেই। যেমন ধরেন আহ, আপনাকে একটা সংখ্যা ইনপুট দিল ইউজার। ধরেন আপনাকে একটা সংখ্যা দিল, সংখ্যাটা যে কোনো কিছু হইতে পারে, ধরুন সংখ্যাটা হচ্ছে 21। এখন ধরেন ইউজার আপনাকে সংখ্যার ইনপুট নিয়ে বললো যে সংখ্যাটা হচ্ছে প্রিন্ট করে দাও, মানে জাস্ট আমার থেকে ইনপুট নিয়ে ওই সংখ্যাটাই প্রিন্ট করে দাও। এটা আমরা কিভাবে করব? এটা আমরা কিভাবে করতে পারি? খুব সিম্পল। আমরা আমাদের কোডে সংখ্যাটাকে ইনপুট নেওয়ার জন্য ধরেন একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এক্স নাম। এরপর আমরা সেই সংখ্যাটা ইনপুট নিলাম, এবং তারপর আমরা সেই সংখ্যাটাই প্রিন্ট করে দিতে পারি। তাহলে দেখেন, কোশ্চেন যা চাইছে তা কিন্তু হয়ে গেল। কোশ্চেন বলছে যে আমার থেকে একটা সংখ্যা ইনপুট নাও, তারপর সেই সংখ্যাটাই প্রিন্ট করে দাও। ধরি সংখ্যাটা হচ্ছে 21। এই কোডটা যদি আমি রান করি, আমাদের আউটপুটেও 21 চলে আসবে। এই যে চলে আসলো। এইটুকু বুঝতে কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, বা এইটুকু বুঝছেন কিনা দেখেন। জাস্ট ইউজার ধরেন আমাকে বললো একটা সংখ্যা ইনপুট নিয়ে সেই সংখ্যাটাই প্রিন্ট করে দেন। আচ্ছা, এটা না হয় আমরা প্রিন্ট করলাম। এখন সমস্যা হচ্ছে যদি ইউজার বলে যে আচ্ছা ঠিক আছে, সংখ্যা তো আপনি প্রিন্ট করতে পারলেন, ঠিক আছে, এখন একটা কাজ করেন। আমি যে সংখ্যাটা ইনপুট দিব আমি যে সংখ্যাটা ইনপুট দিব এই সংখ্যাটা আপনি চেক করে দেখেন যে এই সংখ্যাটা আসলে জোড় নাকি বিজোড়। সেই জোড় বিজোড় আমাকে প্রিন্ট করেন। মানে যদি সংখ্যাটা জোড় হয় তাহলে আমাকে বলেন যে এটা জোড়, আর যদি বিজোড় হয় তাহলে আমাকে এটা বলেন বিজোড়। দেখেন এখন
এখন আমরা আমাদের কোডে কোথায় চেঞ্জ করব? দেখেন তো, সংখ্যা নেওয়ার জন্য ভেরিয়েবল তো নেওয়াই লাগবে, এরপর ইনপুট তো নেওয়াই লাগবে। এইখানে এসে চেঞ্জটা করতে হবে। আমরা এখন সরাসরি এক্স কে প্রিন্ট করব না, আমরা এখন এখানে জোড় বিজোড় প্রিন্ট করব। আচ্ছা, তাহলে এখন এখানে এটা কিভাবে করতে পারি? আমরা কি এখানে সরাসরি লিখে দিব যে ইভেন বা অড? আমরা যদি এখানে ইভেন লিখে দিই, তাহলে কোডটা রান দিলে ইভেন প্রিন্ট হবে। সংখ্যাটা জোড় বিজোড় যে ম্যাটার করে না আসলে। দেখেন 21, 21 কিন্তু আসলে জোড় না, 21 একটা বিজোড় সংখ্যা। কিন্তু আমি যেহেতু এখানে ইভেন লিখছি, তো সে এখানে ইভেন প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে অড লিখতে পারি। যেহেতু 21 একটা বিজোড় সংখ্যা, so আপনার মনে হতে পারে ভাই আমরা এখানে অড লিখে দিই তাহলে তো হয়। তাহলে কি হবে? আমরা 21 লিখে রান দিলাম, সে আমাকে বলে দিল যে 21 একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি এখানে 21 না দিই, এখন 20 দিই, তাহলে 20 দিয়ে যদি রান করি তাহলে এখনো সেই অডই প্রিন্ট হবে। কিন্তু 20 তো ইভেন নাম্বার। তো এই ইভেন আর অডটা আমরা আসলে কিভাবে প্রিন্ট করতে পারি? খেয়াল করে দেখেন, এখানে একটা কন্ডিশনের বিষয় চলে আসছে। ইউজার আমাকে একটা সংখ্যা ইনপুট দিবে, সেই সংখ্যাটা ধরে আমি এক্স এর মধ্যে রাখলাম। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস প্রিন্ট করতে হবে। হয় আমি ইভেন লেখাটা প্রিন্ট করব, অথবা আমি অড লেখাটা প্রিন্ট করব। এখন কোনটা কখন? দেখেন এই জিনিসটা কিন্তু একটা সিচুয়েশনের মধ্যে চলে আসছে। আমি কিন্তু সরাসরি এইভাবে লিখে ফেলতে পারবো না। ধরেন আমি এক লাইনে অড লিখলাম, তার আগের লাইনে আমি ধরেন ইভেন লিখে দিলাম। ধরেন এখানে আমি ইভেন লিখে দিলাম। এইভাবে কিন্তু আমি করতে পারবো না। কারণ এভাবে যদি আমি লিখি, তাহলে আমি জানি এভাবে লিখলে কি হবে। এভাবে লিখলে আমাদের দুইটা আউটপুটই চলে আসবে, দুইটা লাইনই হচ্ছে রান হবে। কারণ এটাকে আমরা দেখেছি, আমরা যাই কিছু লিখি না কেন, সে সরাসরি লাইন বাই লাইন হচ্ছে প্রিন্ট করে দেয়। দেখেন ইভেন অর দুইটাই সে প্রিন্ট করে দিছে। এখানে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দুইটা লাইনই রান করতে চাই না। আমরা চাই আমরা চাই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা রান হোক। যদি আমার এক্সটা যদি জোর হয় তাহলে এই লাইনটা রান হোক, আর যদি এক্সটা বেজোর হয় তাহলে এই লাইনটা রান হোক। এইরকম সিচুয়েশনেই আমাদের আসলে কন্ডিশনাল জিনিসটার প্রয়োজন পড়বে। এবং এরকম সিচুয়েশন আসলে আপনার হবে। আপনি যে কোনো কোড করতে চান না কেন, এরকম সিচুয়েশন আপনি পড়বেনই। কারণ কোনো কোডই আসলে এত সিম্পল না যে আপনি জাস্ট লিখে গেলেন আর লাইন বাই লাইন আসলে রান হয়ে গেল। সিচুয়েশনের উপর বেস করে আমাদের লাইন আসলে রান করা লাগতে পারে। যেমন এখানে ইভেন্টটা আমরা চাই যে এই লাইনটা তখনই রান হোক যখন আমার এক্সটা হচ্ছে জোড় সংখ্যা। আর আমার এক্স এর যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমি চাই যে এই লাইনটা রান না হোক, আমি চাই এই লাইনটা রান হোক। তো এইরকম সিচুয়েশনে আমাদের কন্ডিশনালস ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা এটা একটা সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারি। আমি আপনাদেরকে যদি একটা অ্যানিমেশন দেখাই এই বিষয়টার। আচ্ছা, ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলতে পারেন আমাকে? ধরেন এই যে প্লে করলাম, ভিডিওটা দেখা যাচ্ছে কিনা একটু বলতে পারেন আমাকে? ওকে, ঠিক আছে। তো ধরেন আপনারা দুই বন্ধু হচ্ছে কথা বলতেছেন। তো ধরেন একজন জিজ্ঞেস করলো আপনাকে যে দোস্ত আজকে খেলতে যাবি কিনা। ধরেন আপনি আনসার দিলেন যে হ্যাঁ, যদি রোদ থাকে তাহলে যাব। আচ্ছা, তো এই যে স্টেটমেন্টটা, এটা যদি আমরা একটু গুছায় লিখি, তাহলে দেখেন তো পুরো বিষয়টা এরকম ভাবে দাঁড়ায় না যে যদি রোদ থাকে তাহলে হচ্ছে আপনি খেলতে যাবেন, না থাকলে যাবেন না। জাস্ট আপনার স্টেটমেন্টে আমরা একটু গুছায় লিখলাম। ওকে, তার মানে বিষয়টা এরকম যে আপনার খেলতে যাওয়াটা আকাশের কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে, ওয়েদারের উপর ডিপেন্ড করতেছে। যদি আজকে ওয়েদার সানি হয়, বা যদি আজকে আকাশে রোদ থাকে, তাহলে আপনি হচ্ছে খেলতে যাবেন। এবং তখন কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে না। আপনি চাচ্ছেন এই লাইনটা এক্সিকিউট না হইতে, কারণ আপনি কিন্তু খেলতে যাবেন। আচ্ছা, আর যদি এমন হয় ধরুন আজকে বৃষ্টি পড়তেছে, সেক্ষেত্রে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেই কন্ডিশনটা কিন্তু সত্যি হয়নি। তো আপনি আজকে কিন্তু খেলতে যাবেন না, আপনি হচ্ছে নিচের যে কন্ডিশনটা বা নিচের যে লাইনটা, সেই লাইনটাকে আপনি এক্সিকিউট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি আসলে খেলতে যাবেন না বলতেছেন, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। এইরকম বিষয়টা থাকে। আমরা সহজ ভাষায় আরেকটু এক্সাম্পল নিতে পারি। ধরেন আমরা যে মাত্র জোর বেজোর এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা। এখন এই যে এটা এটা আসলে আমরা কিভাবে লিখতে পারি দেখেন তো। ধরেন আমাদের যে এক্সাম্পলটা ছিল, যদি সংখ্যাটা জোড় হয়
তাহলে আমি জোর প্রিন্ট করবো, না হলে বিজোড় প্রিন্ট করবো। এই কথাটাকে যদি আমরা একটু গুছাই লিখি তাহলে আসলে আমাদের সিনটেক্সটা জানা হয়ে যায়, আমাদের আসলে ডিফারেন্ট ভাবে সিনটেক্সটা দেখার প্রয়োজন পড়ে না আসলে। যেমন ধরেন আমরা যদি এভাবে লিখি, যেটা লিখেছি আমরা সেটা যদি একটু লিখি, আমাদের কন্ডিশন ছিল এরকম যে যদি সংখ্যাটা, আমাদের যে সংখ্যাটা দেওয়া হলো, যদি সেই সংখ্যাটি জোড় হয় তাহলে আমরা কি চাই? যদি সংখ্যাটি জোড় হয় তাহলে আমরা প্রিন্ট করতে চাই জোড় সংখ্যা। আর যদি সংখ্যাটা জোড় না হয়, বা যদি জোড় না হয় তাহলে আমরা কি করতে চাই? তাহলে চাই আমরা প্রিন্ট করতে বিজোড় সংখ্যা। দেখেন তো এটা বুঝছেন কিনা, জাস্ট আমরা আমাদের স্টেটমেন্টটাকে একটু গুছাই লিখলাম। যদি সংখ্যাটা জোড় হয় তাহলে আমরা প্রিন্ট করবো জোড় সংখ্যা, আর না হলে আমরা প্রিন্ট করবো বিজোড় সংখ্যা, সিম্পল। ওকে। এখন এখন এই যে এই স্টেটমেন্টটা, এটাই আসলে আমাদের কন্ডিশনালের সিনট্যাক্স। কন্ডিশনালের সিনট্যাক্স আসলে এরকমই, এক্স্যাক্টলি এরকমই। এই যে যদি, এই যদিটা বোঝানোর জন্য কিওয়ার্ড ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইফ। খুবই সিম্পল, ইফ। এবং এই যে এখানে বিষয়টা সংখ্যাটি জোড় হইতে হবে, এইটা একটা কন্ডিশনের মতো করে লেখা হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সিনট্যাক্সটা সেম, আপনি সি ইউজ করেন আর সি প্লাস প্লাস ইউজ করেন, এক্স্যাক্টলি সিনট্যাক্স সেম। এই সেম সিনট্যাক্স দিয়ে আপনি সি, সি প্লাস প্লাস দুইটাতেই হচ্ছে কোড করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইখানে কন্ডিশনটা লেখা হয়। যেমন এখানে আমাদের কন্ডিশন ছিল সংখ্যাটাকে জোড় হইতে হবে, এই কন্ডিশনটাই ম্যাথমেটিক্যালি এখানে লেখা হয়, অবশ্যই বাংলা ভাষায় না। এখানে তো আমরা বাংলা ভাষায় লিখে দিচ্ছি সংখ্যাটাকে জোড় হইতে হবে, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করে এখানে লিখবো। আচ্ছা, এবং এটা থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তারপর এখানে হচ্ছে এইটা হচ্ছে ইফের ব্লক। এটা হচ্ছে ইফের ব্লক। এই ব্লকটা বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং এই ব্লকটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে হচ্ছে ইফের ব্লক থাকে, এখানে আমরা ইফের যাবতীয় কোড লিখি। আচ্ছা, এরপর এই যে না হলে, এই না হলেটা এলস নামক কিওয়ার্ড দিয়ে ইউজ করা হয়, এলস। এবং এলস এরও এই যে এটা হচ্ছে এলস এর ব্লক, এটা থাকে হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন ব্র্যাকেটের মতো। এই হচ্ছে সিনট্যাক্স। আমরা যদি সিনট্যাক্সটা সিম্পল ভাষায় আহ বিএস করে নিয়ে চলে আসি, সিনট্যাক্স হচ্ছে এরকম, আমরা শুরুতে ইফ দেই, ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে আমরা কন্ডিশন লিখি একটা। আচ্ছা, এরপর সেকেন্ড ব্র্যাকেট থাকে। এই যে অংশটুকু এটা হচ্ছে ইফের ব্লক, এটা হচ্ছে ইফের ব্লক। আর এই যে এলস টুকু, এলস দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে এলস এর ব্লক, এলস ব্লক। আচ্ছা, এখন পুরো বিষয়টা আসলে কিভাবে কাজ করে একটু আগে আমরা দেখেছি যে কম্পাইলারটা কিভাবে কাজ করে, সে লাইন বাই লাইন যায়, প্রতিটি লাইন হচ্ছে এক্সিকিউট করে। এইখানে কম্পাইলার কিভাবে কাজ করে, এখানে কম্পাইলার যেটা কাজ করে সেটা হচ্ছে সে প্রথমে এই লাইনটা এক্সিকিউট করবে। ওকে, তারপর সে এই লাইনটা এক্সিকিউট করবে। এরপর সে এখানে সে যখনই একটা ইফ দেখবে, তখন সে যেটা করবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা লেখা আছে সে এই কন্ডিশনটা চেক করে দেখবে। এবং আমরা জানি একটা কন্ডিশন হচ্ছে দুইটা জিনিস রিটার্ন করে, হয় সে ট্রু বলে না হয় ফলস বলে, এটাই হচ্ছে কন্ডিশন বা শর্ত। একটা কন্ডিশন শর্ত দুইটা জিনিস রিটার্ন করতে পারে, হয় সেটা সত্য হবে না হয় সেটা মিথ্যা হবে, যে কোনো একটা, এর বাইরে আর কোনো কিছু হওয়ার সুযোগ নেই। তো যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে ইফের ব্লকের ভিতরে চলে যাবে এবং এখানে যা যা কোড লেখা থাকবে সব কোডগুলোকে সে রান করবে। এখানে কোড কয় লাইন লেখা আছে এটা ম্যাটার করে না, সে মেইনলি কন্ডিশনটা সত্য হইলে এই ব্লকের ভিতরে এসে এইখানের কোডগুলোকে সে রান করবে, এবং তখন সে এলস এর কাছে যাবে না। এলস এর ভিতরে যত কোডই লিখেন না কেন, এখানে যদি আপনার 1000 লাইনেরও কোড থাকে একটা লাইনও রান হবে না। কারণ ইফের কন্ডিশন সত্যি, ইফের কন্ডিশন সত্য হইলে ইফের ব্লকের ভিতরের কোডগুলো এক্সিকিউট হয়, এলস এর কাছে যাওয়া হয় না, কম্পাইলার এলস এর কাছে যায় না। আর যদি আর যদি এখানে যে কন্ডিশনটা ছিল এই কন্ডিশন যদি মিথ্যা হয়, ফলস হয়, যদি ফলস হয়, তাহলে ইফের ব্লকের ভিতরে সে যাবে না, সে সরাসরি চলে আসবে এলস এর ব্লকের ভেতর। এইখানে যে কোডগুলো আছে এই কোডগুলো রান হবে। ইফের ভেতরে যদি 1000 লাইনের কোড থাকে একটা লাইনও কোড রান হবে না। এই হচ্ছে স্ট্রাকচার, এইভাবে জিনিসটা কাজ করে। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই সংখ্যাটা যদি জোড় হয় তাহলে আমরা জোড় প্রিন্ট করব, না হলে বেজোড় প্রিন্ট করব। আমরা একটা কাজ করি, আমরা এখানে জোড় হওয়ার কন্ডিশন দিয়ে দিই। অর্থাৎ যদি, কাইন্ড অফ যদি এক্স ইভেন হয়, যদি এক্স ইভেন হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করে ফেলতে পারি যে ইভেন নাম্বার। আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, মানে এক্স যদি ইভেন না হয়, তখন আমরা কি জানি, যদি কন্ডিশন মিথ্যা হয় তখন আমাদের কম্পাইলার ইফ এর কাছে যায় না, তখন আমাদের কম্পাইলার চলে আসে এলস এর কাছে। তো এলস এর কাছে যেহেতু আসে, আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দিই যে অড নাম্বার, তাহলে তো হয়ে গেল।
কারণ ইভেন নাম্বার না হওয়া মানে কি সে একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ওকে, হয়ে গেল। এবার আমরা যদি এখানে কন্ডিশনটা প্রপারলি দিয়ে দিই তাহলে আমাদের পুরো কোডটা আসলে মানে প্রপারলি লেখা হয়ে গেছে। এখন দেখেন এখানে কন্ডিশনটা আমরা কিভাবে দিতে পারি, এটা না হয় আমরা নর্মালি বাংলা ভাষায় লিখে ফেলছি, বাট এখানে আমাদের ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হবে। একটা সংখ্যাকে জোড় হইতে হবে। আচ্ছা, তো একটা সংখ্যা জোড় কিভাবে হয়? খুব সিম্পল, নর্মাল ভাষায় আমরা যেটা জানি, যেমন ধরেন 20 একটা জোড় সংখ্যা বাট 29 একটা বিজোড় সংখ্যা। কেন? ম্যাথমেটিক্যালি, কারণ 20-কে আসলে 2 দিয়ে ভাগ করা যায় বা 2 দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হয়, 29-কে 2 দিয়ে ভাগ করা যায় না, মেইনলি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। বাট 20-কে আপনি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, নিঃশ্বাসে বিভাজ্য হয় আর কি। আচ্ছা, তো মেইনলি একটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগশেষটা কত আসে। যদি ভাগশেষটা 0 হয় তাহলে সেটা জোড়। এই কন্ডিশনটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি যে আমরা এক্স কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব। এখন এখন অলরেডি করে আহ ভাগশেষের জন্য একটা অপারেটর আছে, এটা কি আপনাদেরকে গত ক্লাসে দেখানো হয়েছিল? মডুলাস অপারেটর বা রিমাইন্ডার অপারেটর, এই যে এটা এক্স মডুলাস 2, এটাকে দেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আপনারা অলরেডি জানেন। মানে আমাদের এখন মেইনলি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা দরকার। এখন এই ভাগশেষের জন্য অলরেডি একটা অপারেটর আমাদের সি বা সি প্লাস প্লাসে অলরেডি আছে, তো আমরা সেই অপারেটর সরাসরি দিয়ে দিলাম। অর্থাৎ এক্স কে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব এবং এই ভাগশেষটা সমান হইতে হবে 0-র। এই সমান অপারেটর বা রিলেশনাল অপারেটর, ইকুয়াল অপারেটর, এটাকে আপনাদের দেখানো হয়েছিল গতকালকে, মানে গত ক্লাসে। রিলেশনাল অপারেটর দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ছোট্ট করে রিলেশনাল অপারেটরটা দেখে ফেলতে পারি, 1 মিনিট লাগবে এটা বুঝতে। টোটাল 6 ধরনের রিলেশনাল অপারেটর হয়। একটা হচ্ছে ধরেন লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, একটা লেস অর ইকুয়াল দেন, একটা গ্রেটার অর ইকুয়াল দেন, একটা হচ্ছে ইকুয়াল দেন এবং একটা হচ্ছে নট ইকুয়াল দেন। এই 6 ধরনের রিলেশনাল অপারেটর হয়। আচ্ছা, এগুলো আমরা অলরেডি জানি, এগুলো অনেক ছোটবেলায় আমরা ম্যাথমেটিক্সে পড়ছি। যেমন এটা জানি, এটা হচ্ছে লেস দেন সাইন, এটা হচ্ছে লেস দেন সাইন। আচ্ছা, তারপরে যদি লিখেন, জাস্ট লিখেন 5 < 10, 5 10-এর থেকে ছোট। এই যে বিষয়টা, এই যে পুরো বিষয়টা, এটা হচ্ছে মানে এই যে রিলেশনাল অপারেটর গুলা, সিম্পল ভাষা দেখেন, এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর, এগুলো আসলে রিলেশন বোঝায়। এবং রিলেশনাল অপারেটর গুলো আসলে ট্রু অথবা ফলস রিটার্ন করে। যেমন নর্মাল যে অপারেটর ছিল, যেমন ধরেন অ্যারিথমেটিক অপারেটর, এটা আমরা জানি। যেমন ধরেন প্লাস একটা অ্যারিথমেটিক অপারেটর, আপনি যদি এই অ্যারিথমেটিক অপারেটরের সামনে এবং পেছনে দুইটা সংখ্যা বসান তাহলে সে আপনাকে একটা সংখ্যা রিটার্ন করবে। ধরেন এখানে আপনি 7 বসালেন, এখানে আপনি 2 বসালেন, তো 7 আর 2-কে সে যোগ করে 9 রিটার্ন করবে, এই 9টা একটা সংখ্যা। অ্যারিথমেটিক অপারেটর গুলো একটা সংখ্যা রিটার্ন করবে আপনাকে, আপনি যেভাবে করেন না কেন। কিন্তু এইগুলো আমরা যেটা দেখতেছি, এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটরের সামনে যদি আপনি কোনো সংখ্যা বসান এবং পেছনে আপনি যদি কোনো সংখ্যা বসান তাহলে সে আপনাকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে, হয় ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে, যে কোনো একটা, সত্য অথবা মিথ্যা রিটার্ন করবে, সে কোনো সংখ্যা বা ভ্যালু রিটার্ন করে না। মেইনলি অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে ভ্যালু রিটার্ন করে, আর রিলেশনাল অপারেটর হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করে। আচ্ছা, কিভাবে? যেমন ধরেন আপনি এই যে এই সাইনটা, এটা কি সাইন? এটা লেস দেন সাইন। এই সাইনের আগে ধরেন এখানে আপনি 5 লিখলেন, এখানে আপনি 10 লিখলেন, তাহলে দেখেন তো সে কি রিটার্ন করবে, ট্রু নাকি ফলস? আপনার পুরো স্টেটমেন্টটা কি হইলো? পুরো স্টেটমেন্টটা হইলো 5 < 10, মানে 5 হচ্ছে 10-এর থেকে ছোট। কথাটা কি সত্যি? 5 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ সত্যি, তাহলে সে ট্রু রিটার্ন করবে। কিন্তু আপনি যদি এখানে 5 না লিখে এখানে যদি আপনি 15 লিখতেন তাহলে কি হইতো? 15 লিখতেন, তাহলে পুরো স্টেটমেন্টটা কি দাঁড়াইলো? পুরো স্টেটমেন্টটা দাঁড়াইলো যে 15 10-এর থেকে ছোট। 15 কি 10-এর থেকে ছোট? না, 15 তো 10-এর থেকে ছোট না। তো তাহলে এবার সে হচ্ছে ফলস রিটার্ন করতো। দেখেন এটা বুঝছেন কিনা। এটা বোঝা হয়ে গেলে বাকি সবগুলো আপনি খুব ইজিলি বুঝে যাবেন। ওকে, তাহলে এবার বলেন আমাকে, আমরা যদি এখানে একটা কাজ করি, ধরেন এই পাশে তো 10 আছে, আমরা যদি এই পাশেও 10 লিখে দিই তাহলে সে কি রিটার্ন করবে, ট্রু নাকি ফলস?
আচ্ছা, অনেক ধরনের অ্যান্সার পাচ্ছি আমরা। কেউ কেউ গার্বেজ ভ্যালু বলতেছেন, কেউ কেউ ফলস বলতেছেন, কেউ আবার ট্রুও বলতেছেন। সিম্পল ভাষা দেখেন, আমরা আগের বার কি কি করছিলাম? আগের বার আমরা পুরো ওভারঅল স্টেটমেন্টটা চেক করছিলাম। এখন আমরা ওভারঅল স্টেটমেন্টটা চেক করি। এই পুরো স্টেটমেন্টটা কি দাঁড়ালো? 10, মানে 10 is less than 10। মানে পুরো কথাটা হচ্ছে 10 10-এর থেকে ছোট। দেখেন তো এই কথা সত্যি কিনা, আমি আপনাদের বোঝার জন্য ধরেন বাংলা ভাষায় লিখলাম। 10 10-এর থেকে ছোট। 10 10-এর থেকে ছোট, এই কথাটা কি সত্যি? 10 কি 10-এর থেকে ছোট? দেখেন তো এই কথাটা কি সত্যি? অবশ্যই সত্যি না, মিথ্যা। 10 তো 10-এর থেকে ছোট না, 10 হচ্ছে 10-এর সমান। ঠিক আছে, আপনার কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, আপনার কাছে কি তার থেকে কম টাকা আছে? কম? না, কম না তো। আপনাদের আপনাদের দুজনের কাছে সমান আছে। তো 10 কোনোভাবে 10-এর থেকে ছোট না। আলটিমেটলি তাহলে আমাদের পুরো স্টেটমেন্টটা দাঁড়ালো মিথ্যা, সো এটা আসলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, ফলস রিটার্ন করবে এই। তো এটা যদি বুঝে থাকেন তাহলে বাকিটাও অলরেডি বুঝে যাবেন। বাকিগুলো সেম। যেমন পরেরটা, এটা হচ্ছে গ্রেটার দেন। এটা কি করবে? খুব সিম্পল। এটা সামনে আপনি একটা সংখ্যা বসান, পেছনে একটা সংখ্যা বসান, সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। ধরেন আপনি সামনে বসালেন 10, এখানে বসালেন 2, তাহলে সে দেখেন তো কি রিটার্ন করবে, ট্রু নাকি ফলস? ট্রু রিটার্ন করবে, হ্যাঁ। কারণ 10 হচ্ছে 2 এর থেকে বড়, খুবই সিম্পল। ওকে, তাহলে এটা অলরেডি বুঝে গেছেন। এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। চলে আসি পরেরটাই। এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু, মানে সোজা বাংলা ভাষায় ছোট অথবা সমান। মানে এখানে ছোট হইলেও সত্যি, সমান হইলেও হবে। যেমন ধরেন আমরা যদি এটা সামনে 5 লিখি আর এখানে ধরেন 10 লিখি, তাহলে বলেন তো এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ ট্রু। কেন ট্রু? কারণ আমরা ওভারঅল স্টেটমেন্টটা কি দাঁড়ায়? ওভারঅল স্টেটমেন্টটা হচ্ছে 5, 5 হচ্ছে 10-এর থেকে ছোট অথবা সমান। 10-এর থেকে ছোট অথবা সমান। এখানে ছোটর সাথে সমানটা হইলেও হবে, ছোট বা সমান। এটা হচ্ছে ওভারঅল স্টেটমেন্ট। দেখেন তো কথা কি সত্যি? হ্যাঁ সত্যি, 5 10-এর থেকে ছোট। মানে সমান না হলেও ছোট তো। তো ছোট হইলো, তো এটা আলটিমেটলি ট্রু হচ্ছে। আচ্ছা, তো ধরেন আমি এখানে 5-এর জায়গায় যদি 15 লিখতাম, তাহলে তাহলে কি হইতো? তখন আমার স্টেটমেন্টটা দাঁড়াতো 15 10-এর ছোট বা সমান না, 15 10-এর থেকে ছোটও না, 15 10-এর থেকে সমানও না। তো তাহলে এটা আমাকে ফলস রিটার্ন করতো। ওকে, লাস্ট। এবার আমরা যদি ধরেন এখানে আমরা যদি 10 লিখি, তাহলে কি হবে? এবার বলেন তো ট্রু হবে নাকি ফলস হবে? এইবার হবে ট্রু। হ্যাঁ, একটু আগে আমরা যখন লেস দেন এর আগে এইভাবে লিখেছিলাম 10 <10, তখন ফলস আসছিল। কিন্তু এখন ট্রু হবে কেন? কারণ এখন কিন্তু আমাদের এখানে শুধু লেস দেন না, এখন কিন্তু চিহ্নটা শুধু লেস দেন না, লেস দেনের সাথে কিন্তু ইকুয়ালও আছে, সো ইকুয়াল হইলেও হবে। এই যে দেখেন, এই কথাটা কিন্তু সত্যি। 10 10-এর ছোট বা সমান কথা কিন্তু সত্যি, ছোট না হলেও সমান তো। ওকে, সো এটা হচ্ছে আমাকে ট্রু রিটার্ন করবে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেলাম। তো লেস দেন অর ইকুয়াল যদি বুঝে থাকেন তাহলে গ্রেটার অর ইকুয়ালটাও বুঝবেন, এটা এক্স্যাক্টলি সেম। এটা আলাদাভাবে বোঝার কিছু নাই। গ্রেটার অর ইকুয়াল সেম। ওকে, চারটা গেল। এবার আসি আমরা লাস্টের দুইটা। লাস্টের দুইটার মধ্যে একটা হচ্ছে ইকুয়াল, আর একটা হচ্ছে নট ইকুয়াল। খুবই সিম্পল। এই যে ডাবল ইকুয়ালটা কি চেক করে? ডাবল ইকুয়ালটা আসলে চেক করে যে বাম পাশের ডান পাশে ভ্যালু সমান কিনা, এটা সে চেক করে। যেমন ধরেন আপনি লিখলেন 5 =7, এটা লিখলে সে আপনাকে ফলস দিবে। কারণ এই পুরো স্টেটমেন্টটা মানে কি? এই পুরো স্টেটমেন্টটা মানে হচ্ছে 5 7-এর সমান। দেখেন তো এই স্টেটমেন্টটা ফলস না? 5 কি 7-এর সমান? সমান না। তো এই এটা এটা যদি আপনি লিখেন, সে আপনাকে ফলস রিটার্ন করবে। কিন্তু আপনি যদি এখানে লিখেন 5 =5, তাহলে সে আপনাকে ট্রু দিবে। এখন সে আপনাকে ট্রু দিবে কেন? কারণ 5 5-এর সমান। এখন সে আপনাকে ট্রু দিবে কারণ এখন পুরো স্টেটমেন্টটা হয় এরকম যে 5 5-এর সমান। 5 তো 5-এর সমান। তো 5 5-এর সমান হলে সে আপনাকে ট্রু রিটার্ন দিবে। সিম্পল ভাষায় এই ডাবল ইকুয়ালটা আসলে চেক করে যে বাম পাশে ডান পাশের দুইটা ভ্যালু আসলে সেম কিনা, সে এটা দিয়ে চেক করে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে নট ইকুয়াল। সে আসলে চেক করে যে তারা সমান না কিনা। নট ইকুয়াল, এটা লিখে পাবে, এটা হচ্ছে
এক্সক্লামেটরি সাইন, পরে একটা ইকুয়াল, এইভাবে চেক করে। এখানে ধরেন আমি যদি লিখি যে 5 নট ইকুয়াল টু 7, তাহলে দেখেন তো সে আমাকে কি দিবে, ট্রু ট্রু দিবে নাকি ফলস দিবে, ট্রু দিবে নাকি ফলস দিবে? সে আমাকে ট্রু দিবে। কেন ট্রু দিবে? কারণ আপনি যদি দেখেন এই পুরো স্টেটমেন্টটার মানে কি দাঁড়াইলো এখন, পুরো স্টেটমেন্টটার মানে হচ্ছে 5 7 এর, এটা মানে কি, সমান না। তার মানে 5 7 সমান না, দেখেন তো কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি, 5 তো সাথে সমান না। তো এটা আপনাকে ট্রু দিল। আচ্ছা, ঠিক আছে। সমান, ওকে ঠিক আছে। এখন ধরেন আমি এখানে এভাবে লিখলাম 5 ≠ 5, তাহলে কি দিবে আমাকে? এবার বলুন তো ট্রু নাকি ফলস? এবার ফলস, কারণ এবার এটার মিনিং হচ্ছে 5 5 এর সমান না, 5 তো 5 এর সমান। তো কথাটা ভুল। তো কথাটা ভুল হলে সে আমাকে ফলস দিবে। ওকে ঠিক আছে। তো আমরা 6টা রিলেশনাল অপারেটর দেখে ফেলছি। এই রিলেশনাল অপারেটর গুলো আমাদের লাগবে হচ্ছে কন্ডিশনাল বুঝতে হইলে, কারণ এখানে মেইনলি এই যে ইফের যে কন্ডিশন, এটার ভিতরে মেইনলি রিলেশনাল অপারেটরে লেখা হয়। আরো অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, মাঝে মাঝে সেটাও লেখা হয়। মেইনলি এখানে রিলেশনাল অপারেটর লেখা হয়, কারণ রিলেশনাল অপারেটর হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করে। আর ইফের কন্ডিশনের ভিতরে আমাকে এমন ভাবে কন্ডিশনটা লিখতে হয় যেন সে আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করে। ওকে ঠিক আছে। তো দেখেন তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা চেক করতে চাচ্ছি যে আমাদের যে এক্স সংখ্যাটা আছে, সেই এক্স কে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নিব, সেই ভাগশেষটা 0 হয় কিনা এটা আমরা চেক করতে চাচ্ছি। তাহলে দেখেন তো 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নেওয়াটা কিন্তু আমরা এইভাবে বের করে ফেলতে পারি ভাগশেষের অপারেটর দিয়ে। যে এইটা 0-র সমান হয় কিনা এটা আমরা চেক করতে চাই। তো এটা চেক করার জন্য কিন্তু মাত্র আমরা একটা অপারেটর দেখছি, সেটা হচ্ছে ইকুয়াল অপারেটর। তো আমরা মাঝখানে ডাবল ইকুয়াল দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়। পুরো জিনিসটা যদি আমরা এইভাবে লিখি তাহলে তো হয়ে যায়। দেখেন এটা কি বোঝায়, এটা বোঝায় যে এক্স কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা কত আসে, আর এটা বোঝায় 0, এই দুটো সমান কিনা। যদি সমান হয় তাহলে তো সে সত্যি বলবে, না হলে সে মিথ্যা বলবে। তো দেখেন আমরা সিম্পল ভাষায় এটা লিখে ফেলতে পারি, এবং এটা লিখলে কিন্তু আমাদের কাজ আসলেই হয়ে গেছে। এটা লিখে আমরা যদি কোডটা রান দিই, তাহলে এবার দেখেন যখন আমরা ইনপুটে হচ্ছে 20 দিয়েছি তখন সে ইভেন নাম্বার বলতেছে। তাহলে ইনপুটে যদি আমি 20 না দিয়ে 29 দিতাম, তাহলে দেখেন এইবার সে অড নাম্বার বলতেছে। কেন বললো অড নাম্বার? এবার আমরা বুঝি যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। এটা বুঝতে আমাদের আসলে কন্ডিশনাল বোঝা হয়ে গেছে, মানে কন্ডিশনাল খুবই ইজি আসলে। সিম্পল ভাষা দেখেন কি করলাম, আমরা একটা এক্স ভেরিয়েবল নিলাম। সো মেমোরিতে একটা 4 বাইট জায়গা দখল হইলো, যেহেতু এটা ইন্টিজার, এটার নাম হচ্ছে এক্স। ওকে, এরপর আমরা এক্স কে ইনপুট নিচ্ছি। ইনপুট হিসেবে 29 পাইলাম। সো এখানে 29 বসে গেল এক্স এর মেমোরিতে। এরপর আমরা দেখলাম ইফ, ইফের পর এখানে একটা কন্ডিশন, কন্ডিশনটা চেক হচ্ছে। দেখেন তো কন্ডিশনটা কি, এক্স মডুলাস 2, এক্স এর মান কত 29, তার মানে সে হচ্ছে 29 কে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগ শেষটা নিবে। 29 কে যখন সে 2 দিয়ে ভাগ করলো তখন সে পাইলো হচ্ছে 9, 4 × 2 = 8। সে দেখলো যে ভাগশেষ তো 1 থেকে যায়। মডুলাস অপারেটর ভাগশেষ করবে, ভাগশেষ করে দেখবে মডুলাস অপারেটর করে কত আসছে দেখেন। আমরা একদম ভেঙে ভেঙে বুঝতেছি পুরো জিনিসটা, এটা আপনার বোঝা খুবই জরুরি। দেখেন আমাদের লাইনটা ছিল এটা। আচ্ছা, তো আমাদের কম্পাইলার, মানে আমাদের কম্পাইলার ব্যাক এন্ডে বা ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করতেছে সেই পুরো কাজটা কিন্তু এখন আমরা ড্র করে করে বুঝতেছি। আমরা লিখেছি এই লাইনটা। তো এই লাইনটা মানে হচ্ছে এক্স কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা নেওয়া, সে এক্স কে এইভাবে করে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা নিবে, দেখ সে এখানে ভাগশেষ পেল 1। তার মানে এই পুরোটার মান হচ্ছে 1। তার মানে আমাদের লাইনটা এখন এরকম যে 1 == 0। দেখেন তো এই কথাটা কি সত্যি? এই কথাটা কি সত্যি নাকি মিথ্যা? দেখেন তো এই কথাটা 1 == 0। অবশ্যই মিথ্যা। সিম্পল জিনিস আমরা মাত্রই দেখেছি। এই যে ডাবল ইকুয়ালিটি কি, এটা একটা রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর কি করে, রিলেশনাল অপারেটরের সামনে একটা সংখ্যা বসে পিছনে একটা সংখ্যা বসে, সেই দুইটা সংখ্যার মধ্যে রিলেশন চেক করে ট্রু অথবা ফলস রিটার্ন করে। তাহলে এখন বলেন, এখন এই অপারেটরটা আমাকে ট্রু দিবে নাকি ফলস দিবে? অবশ্যই ফলস দিবে, কারণ তার সামনে আছে 1, পিছে আছে 0, 1 আর 0 তো সমান না, এই জন্য সে আমাকে ফলস দিবে। তার মানে পুরো জিনিসটা যদি আমরা সিম্পলিফাই করি, আমরা এই পুরোটার কাজ করার পরে এখান থেকে আমরা ফলস পাইলাম, ফলস পাইলাম। আচ্ছা, তো ফলস পেলে কি হবে? ফলস পাইলে ইফের কন্ডিশন যখন ফলস হয় তখন ইফের ব্লকের ভিতরে আমরা যাব না, আমরা চলে যাব এলস এর ব্লকের ভেতর। এখানে কি আছে,
এখানে আমি বলতেছি যে তুমি প্রিন্ট করো অড নাম্বার, সো তাই সে অড নাম্বার প্রিন্ট করে দিছে। দেখেন এটা বুঝছেন কিনা। যেহেতু ইফের কন্ডিশন ফলস, তাই সে ইফের ব্লকের ভিতরে যায় নাই। ইফের ব্লকের ভিতরে যদি 1000টা কোডও থাকতো, ধরেন আমি ইফের ব্লকের ভিতরে আরো কোড লিখলাম। ধরেন আমি এখানে ইভেন নাম্বারের পর আবার লিখলাম যে হ্যালো এভরিওয়ান, এটা লিখে কোডটা রান দিই। দেখেন হ্যালো এভরিওয়ান কিন্তু প্রিন্ট হয়নি। হ্যালো এভরিওয়ান প্রিন্ট হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ এই যে ইফের কন্ডিশন ফলস ছিল, তো ইফের ব্লকের ভিতরে সে যায়ই নাই। সে এলস এর কাছে আসছে, এইখানে এসে যা যা পাইছে সবকিছু সে প্রিন্ট করে দিছে। আমি যদি হ্যালো এভরিওয়ানটা ইফ থেকে না লিখে আমি যদি এলস এর মধ্যে লিখতাম, তাহলে কিন্তু আবার প্রিন্ট হইতো। ধরেন আমি এখানে হ্যালো এভরিওয়ানটা এলস এর মধ্যে লিখলাম, লিখে এবার যদি কোডটা রান দিই, তাহলে দেখেন এইবার কিন্তু হ্যালো এভরিওয়ানটা চলে আসছে। তো এবার বলেন আমাদেরকে এটা বুঝছেন কিনা, বা এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমাদের কিন্তু কন্ডিশনালস বোঝা হয়ে গেছে। তো বেসিক কনসেপ্টটা বুঝলেই আসলে হয়ে যায়, এবং বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হয়। আপনাকে হাতে কলমে ড্র করে করে আসলে বুঝতে হয় যে কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। মানে কোডটা রান হওয়ার পরে ব্যাক এন্ডে আসলে কি হয়। আমরা রান দিলাম আর হুট করে হচ্ছে অড নাম্বার চলে আসলো, এটা তো কোনো ম্যাজিক না আসলে। এটার পিছনে লজিক আছে। এটা কোনোটাই ম্যাজিক না। এটার পিছনে লজিক আছে, এবং সেই লজিকটা আপনি যত ভালোভাবে বুঝবেন, তত আপনি এই টপিকটা ভালোভাবে, মানে এই টপিকের উপর আপনি মানে ভালো হবেন, এবং এই টপিকটা ইউজ করে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আমরা যে প্রবলেম সলভ করবো, এই যে এখানে আমি অনেকগুলো প্রবলেম ওপেন করে রাখছি, আমাদের টাইম অনুযায়ী আমরা যতগুলো দেখাতে পারি আমরা সবগুলো দেখার চেষ্টা করব। আহ সবগুলোই হচ্ছে এই টপিকের উপরই আর কি। তো আমরা একটু পরে প্রবলেম সলভিং এ চলে যাব। তার আগে আপনাকে এই বেসিক জিনিসটা ভালোভাবে বুঝতে হবে আর কি, যে পুরো জিনিসটা আসলে কিভাবে কাজ করে। ওকে। তো এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমি আম, আমরা হচ্ছে 2-3টা কোশ্চেন নিতে পারি। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি 1-2টা কোশ্চেন নিয়ে নিব, আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারবেন এই টপিকের উপর আর কি। আপাতত আমি শুধুমাত্র এই টপিকের উপরই কোশ্চেন নিচ্ছি। ক্লাস শেষে যদি আপনাদের অন্য টপিকের উপর কোশ্চেন থাকে, তখন আমরা সেই কোশ্চেন নিয়ে নিব। আপাতত যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। যদি আনমিউট করে কোশ্চেন করতে চান, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যান্ড রেজ করতে পারবেন হচ্ছে রিয়েক্ট অপশন আছে দেখবেন। যদি আপনি পিসিতে থাকেন, জুমের মাঝখানে স্ক্রিন শেয়ারে বাম পাশে রিয়েক্ট অপশন আছে, সেই রিয়েক্টে গেলে রেইজ হ্যান্ড অপশন পাবেন, যদি আপনার কোনো কোশ্চেন থাকে। মানে যদি আপনি আনমিউট করে কোশ্চেন করতে চান, আর যদি চ্যাটে কোশ্চেন করতে চান, সেটাও করতে পারেন। ওকে, ঠিক আছে, আশা করতেছি কোনো কোশ্চেন নেই। আমরা, হ্যাঁ, প্রবলেম সলভিং এর লিংক এমনি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে। এবার আমরা হচ্ছে আমাদের প্রসেসের দিকে সামনে আগাই। আমরা তো মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্টটা বুঝছি, এটা কিভাবে কাজ করে সেটাও আমরা বুঝছি। তো এবার আমরা এইটুকু যে বুঝলাম, বা এইটুকু নলেজ নিয়ে কি আমরা প্রবলেম সলভিং করতে পারবো? হ্যাঁ, পারবো। আমরা যদি আমাদের মতো প্রবলেম খুঁজে বের করতে পারি, আমরা অবশ্যই এইটুকু নলেজ দিয়েই প্রবলেম সলভিং করতে পারবো। আসলে আমরা শুরু করে দিই। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কোড ফোর্সেসের একটা শিট। এই লিঙ্কে গেলে কোড ফোর্সেসের প্রতিটা টপিকের উপর একটা করে শিট আছে, খুবই বিগিনার ফ্রেন্ডলি শিট এটা, খুবই ইউজফুল। এইটা আহ, প্রথম শিট, এটা শিটটাই হচ্ছে ডেটা টাইপ এবং কন্ডিশনের উপর। এখানে সবগুলো টপিক হচ্ছে, মানে সবগুলো প্রবলেম হচ্ছে কন্ডিশনস থেকে, পরবর্তী শিট লুপ থেকে, তার পরবর্তী শিট অ্যারে থেকে, তারপরে স্ট্রিং ফাংশন, এরকম করে সব অনেক ধরনের শিট আছে আর কি। তো এই শিট থেকে আমরা কিছু প্রবলেম সলভ করবো, যেটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। এবং মজার বিষয় হচ্ছে এই শিটটা, আহ আচ্ছা ঠিক আছে, আমরা আগে শুরু করি একটা। ধরেন আমরা এই কোশ্চেনটা চলে আসলাম। এটা হচ্ছে এই যে আই নাম্বার কোশ্চেন, এটা ওয়েলকাম ফর ইউ উইথ কন্ডিশন। এটা এখানে যেটা বলছে, আমরা একটু কোশ্চেনটা পড়ি। দুইটা নাম্বার দিবে আমাদেরকে, এ এবং বি। আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে যদি ইফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি হয়। আদারওয়াইজ প্রিন্ট করতে হবে নো, মানে না হলে নো প্রিন্ট করতে হবে। ওকে। কিভাবে করা যায় এটা? আমরা দেখেন, আমরা একটু কোশ্চেন তো বুঝছি, এবার আমরা একটু স্যাম্পল ইনপুট আউটপুট দেখি। যেমন ধরেন ইনপুটে দুটো সংখ্যা দিল, 10 আর 9। আচ্ছা, তাহলে সে আমাকে কি চেক করতে বলছে? আমাকে চেক করতে বলছে এ। এ মানে হচ্ছে প্রথম সংখ্যাটা। দুইটা সংখ্যা ইনপুট দিবে, একটা এ একটা বি। প্রথম সংখ্যাটা যদি বড় অথবা সমান হয় দ্বিতীয় সংখ্যার থেকে, তাহলে ইয়েস প্রিন্ট করতে বলছে। এখানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 10, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9। 10 কি 9-এর থেকে বড় অথবা সমান? হ্যাঁ, 10 কিন্তু 9-এর বড় অথবা সমান, তো আমরা এখানে ইয়েস প্রিন্ট করে ফেলতে পারি।
আর যদি এটা না হইতো তাহলে আমরা নো লিখতাম। যেমন ধরেন পরবর্তী ইনপুট 5 আর 7, এখানে প্রথম সংখ্যা কোনটা? 5। দ্বিতীয় সংখ্যা কোনটা? 7। এই 5 কি 7-এর থেকে বড় অথবা সমান? না। কথা কিন্তু সত্যি না, তো যেহেতু কথা সত্যি না তাহলে কোশ্চেন কি বলছে? নো প্রিন্ট করতে, তাই আমরা এখানে নো প্রিন্ট করে দিলাম। ওকে, এই হচ্ছে সিম্পল কোশ্চেন। কোশ্চেন বুঝছেন কিনা দেখেন। আমরা এই কোশ্চেনটা আমাদের ভিএস করে নিয়ে চলে আসি। এখানে আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, এটা ক্লিক করলেই হচ্ছে ভিএস করে চলে আসে। হ্যাঁ, এই যে চলে আসলো, কোশ্চেনের নাম সহ চলে আসছে এবং এখানে ইনপুট আউটপুট গুলোও চলে আসছে। আচ্ছা, আমরা কোড শুরু করি। প্রথম কাজ কি? প্রথম কাজ, আমাকে দুইটা সংখ্যা ইনপুট তো নিতে হবে, এ আর বি। তো আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার এ আর বি, এবং দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়ে নিলাম, এ আর বি। আচ্ছা, এবার আমাদের কাজ কি? আমরা হচ্ছে হয় ইয়েস প্রিন্ট করবো অথবা নো প্রিন্ট করবো। খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু আগের মতো সিচুয়েশন চলে আসছে। আগে কিন্তু আমাদের হয় ইভেন প্রিন্ট করা লাগতো, না হলে অড প্রিন্ট করা লাগতো, যে কোনো একটা। এখন আমাদের এরকম সেম সিচুয়েশন, এখন আমরা হয় ইয়েস প্রিন্ট করব, না হলে নো প্রিন্ট করব। এবং পুরো ইয়েস নোটে হচ্ছে সিচুয়েশন বা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই যে এ আর বি, সেই এ আর বি এর মধ্যে প্রথমটা দ্বিতীয়টার থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে। যদি বড় অথবা সমান হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করবো, না হলে নো প্রিন্ট করবো। তো দেখেন তো, পুরো বিষয়টা আসলে এরকম না যে যদি, মানে ধরেন বাংলা ভাষায় লিখলাম, যদি এ বি এর থেকে বড় বা সমান হয়, সমান হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস। আর যদি না হয়, না হলে আমরা কি করব? আমরা প্রিন্ট করব নো। দেখেন তো, পুরো পুরো স্টেটমেন্ট এরকম না আসলে। এখন এটাকে যদি আমরা কোডের ভাষায় লিখি, আমরা সিনট্যাক্স জানি। আমরা জানি এখানে যদি জায়গায় ইফ লিখতে হয়, ইফ লিখতে হয়। আর এই যে পুরো জিনিসটা লিখলাম, এটা লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশনের ভিতর। এবং এই জিনিসটা হচ্ছে ইফ এর ব্লক, সো এটাকে আমাদের ইফ এর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। আর এই না হলেটা লিখতে হয় আসলে এলস দিয়ে, তো আমরা এলস লিখলাম। এবং এই জিনিসটা হচ্ছে এলস এর ব্লক, তো এখানে আমরা এলস এর ব্লকটা নিয়ে চলে আসলাম। আচ্ছা, প্রিন্ট কিভাবে করে আমরা জানি। প্রিন্টের জন্য সি আউট ইউজ করতে হয়, আমরা সিম্পল সি আউট দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়। প্রিন্টের জন্য সি আউট। এইটুকু বুঝছেন নাকি দেখেন তো। খুবই ইজি। ওকে, এবার কন্ডিশনটা লিখতে হবে। এ বি এর থেকে বড় বা সমান, এটা আমরা কিভাবে লিখতে পারি ম্যাথমেটিক্যালি? খুবই সিম্পল। এ বি এর থেকে বড় হইতে হবে, বড় হওয়ার কন্ডিশন আমরা জানি গ্রেটার দেন। বড়র সাথে আবার সমান হইতে হবে, সো গ্রেটারের সাথে ইকুয়াল। সিম্পল, গ্রেটার ওর ইকুয়াল দেন, খুবই সিম্পল, আমরা অলরেডি দেখেছি এটা। লিখে ফেললাম, এবং লিখে এবার যদি কোডটা রান দিয়ে দেখেন, আমাদের পারফেক্টলি তিনটে রেশ কেসে সবগুলি পাস করে ফেলছে। দেখেন এটা বুঝছেন কিনা। এবং আমরা কোডটা এখান থেকে কপি করে এখান থেকে সাবমিট দিয়ে ফেলতে পারি, তাহলে আমরা আমাদের আজকের দিনের প্রথম প্রবলেমও সলভ করে ফেললাম। ইভেন কোড ফোর্সেস থেকে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলছি। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সি প্লাস প্লাস চুজ করলাম, এখান থেকে সাবমিট দিলাম। এবং মজার বিষয় দেখেন, এটা কিন্তু এখান থেকে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এবার এই কোশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন। প্রবলেম থাকলে বলতে পারেন, না থাকলে আমরা সামনের দিকে আগাবো। আমরা আরো কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো। হবে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এটা অলরেডি রানিং হচ্ছে, এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, সমস্যা নেই। এই যে অলরেডি রানিং অন টেস্ট কেস 3, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এখন আমরা ইফ এলস তো শিখছি, ঠিক আছে, ইফ এলস শিখছি, বাট এখানেও একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে এই যে এখানে যে বিষয়টা ছিল, আহ, আমাদের দুনিয়ার সব কন্ডিশন আসলে এত ইজি আর এত সিম্পল হবে না। হ্যাঁ, মানে সংখ্যাটা আসলে আহ, কি জানি, জোর হইলে জোর প্রিন্ট করে ফেলবো, না হলে বিজোর করে ফেলবো, এত সিম্পল কন্ডিশন আসলে আমাদের থাকবে না। আমাদের অনেক কমপ্লেক্স কন্ডিশন থাকতে পারে, কমপ্লেক্স কন্ডিশন থাকতে পারে। এরকম মানে জাস্ট এটা হইলে এটা, না হইলে না, মানে ইয়েস অর নো, এরকম ইয়েস অর নো বিষয়টা আসলে থাকবে না। অনেক কমপ্লেক্স কন্ডিশন থাকতে পারে। যেমন সিম্পল ভাষা ধরেন আপনাকে বললাম যে, ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো আপনি বার্গার খাবেন কিনা। আপনি বললেন যে আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে, তাহলে আমি বার্গার খাবো। মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100 টাকা থাকে তাহলে আমি বার্গার খাবো, মানে যদি 100
বিষয়টা এরকম যে যদি 100 টাকা থাকে, তাহলে আপনি বার্গার খাবেন। না থাকলে খাবেন না। সেম। এটা যদি আমরা লিখতে চাই সেম ভাবে লিখতে পারি। আমরা হচ্ছে কিভাবে লিখবো, ইফ দিব, ইফ দেওয়ার পর চেক করে দেখবো যে আমার টাকাটা 100 টাকা কিনা, আমার কাছে যে যে টাকা আছে সেটা 100 সমান কিনা। যদি হয় তাহলে আমরা বার্গার খাবো, না হলে খাবো না। এর কথা হচ্ছে এরকম ভাবে সিম্পল সিচুয়েশন বা সিম্পল কন্ডিশন আসলে সব সময় থাকবে না। মানে লাইফটা আসলে এত ইজি না। এরকম সিম্পল কন্ডিশন থাকবে না। ধরেন এরকম হইতে পারে যে 100 টাকা থাকলে বার্গার খাবেন, ঠিক আছে, বাট না থাকলে খাবেন না, বিষয়টা এরকম না। বার্গার কেন, অন্য কিছু খাই। ঠিক আছে, 100 টাকা থাকলে আমি বার্গার খাবো, ঠিক আছে। না থাকলে খাবো না কেন, না থাকলে অন্য কিছু খাই, আমার কাছে 100 টাকা কম আছে, অন্য কিছু খাই। মানে এরকম হইতে পারে যে ঠিক আছে বার্গার খাওয়ার টাকা নেই, তাহলে আমি ফুচকা খাই। ফুচকা খাওয়ার টাকা নেই, আমি চিপস খাই। চিপস খাওয়ারও টাকা নেই, তাইলে আমি কিছু খাইলাম না, এরকম হইতে পারে বিষয়টা। মানে পুরো বিষয়টা এরকম যদি হয় যে যদি 100 টাকা থাকে তাহলে বার্গার খাবো, ঠিক আছে। বাট যদি 50 টাকা থাকে, তাহলে আমি না খেয়ে বাসা যাবো কেন, আমি অন্য কিছু খাই। তাহলে আমি ধরেন ফুচকা বা কিছু একটা খাইলাম। আবার যদি ধরেন 50 টাকাও নাই, কিন্তু 20 টাকা আছে, তাহলে আমি চিপস খাই, কিছু একটা খাই। আর যদি 20 টাকাও না থাকে, তাহলে আমি কিছুই খাবো না, বাসা চলে যাবো। এখন দেখেন তো এই যে বিষয়টা, আমরা মাত্র যে কন্ডিশনাল শিখছি, ইফ আর এলস, এই একটা ইফ আর একটা এলস দিয়ে কি এই কন্ডিশনটা প্রকাশ করা পসিবল? দেখেন তো, একটা ইফ আর একটা এলস দিয়ে কি এটা প্রকাশ করা পসিবল? কোনোভাবেই পসিবল না। ধরেন আমি করে আসলাম, করে এসে আমি কি করব? ধরেন আমি করে আসলাম, ঠিক আছে। এখানে এসে ধরেন আমি দেখলাম যে আমার কাছে যে টাকাটা আছে, এই টাকা যদি 100 সমান হয়, ধরেন টাকাটা 100 সমান হইলো, তাইলে না হয় আমি প্রিন্ট করলাম যে বার্গার। তাহলে আমি বার্গার প্রিন্ট করলাম, ঠিক আছে। ধরেন এটাই আমার টাকা, সেই এটাই আমার সেই টাকা। আচ্ছা, তাহলে আমি না হয় বার্গার প্রিন্ট করলাম। এখন কথা হচ্ছে এখন এলস এর মধ্যে আমি কি লিখবো? আমি না হয় এইটুকু লিখে ফেলছি, এই বার্গারটা লিখে ফেললাম। এবার এলস এর মধ্যে আমি কি লিখবো? ফুচকা লিখবো? তাহলে চিপস কোথায় লিখবো? এই খাবো না এটা কোথায় লিখবো? তো আমরা দেখলাম যে একটা ইফ আর একটা এলস দিয়ে আমাদের আসলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কোনোভাবেই প্রকাশ করা পসিবল না। আমি ইফ এর মধ্যে যদি এটাকে লিখি, তাহলে এলস এর মধ্যে কোনটা লিখবো? এটা লিখবো, তাহলে বাকি দুটো কই যাবে? বা এখানে যদি আরো ভ্যারিয়েশন আসে, যদি ভ্যারিয়েশন আরো আসে, আপনি যদি আবার 10 টাকা দিয়ে একটা আরো কিছু খাইতে চান, তখন? আচ্ছা, তো এই ধরনের সিচুয়েশনের জন্য কন্ডিশনটা যেরকম হয় সেটা হচ্ছে এরকম। এটাকে ইফ এলস ল্যাডার বলে। আপনি শুরু করবেন ইফ দিয়ে, শেষ করবেন এলস দিয়ে, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমরা যদি প্রয়োজন হয়, মাঝখানে আপনি চাইলে এলস ইফ অ্যাড করতে পারেন। এলস ইফ মানে অথবা যদি, এটা অ্যাড করতে পারেন। এটা ইফের মধ্যে কাজ করে সেম, এখানে ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখতে হয়, তারপর এটার একটা ব্লক থাকে যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। আপনার মাঝখানে এলস ইফ দিতে পারেন, এবং এই এলস ইফটা আপনি যত ইচ্ছা তত দিতে পারেন। আপনার যদি 5টা এলসিফ লাগে 5টা দিবেন, 10টা লাগলে 10টা দিবেন, খুবই সিম্পল। আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো জাস্ট এলসিফ দিয়ে দিবেন, তাহলেই হবে। এটাকে ইফ এলস ল্যাডার বলে। একটা ইফ এলস ল্যাডার শুরু হয় ইফ দিয়ে, শেষ হয় এলস দিয়ে, মাঝখানে আপনি আপনার যতগুলো ইচ্ছা ততগুলো এলসিফ দিতে পারেন। তো এবার কিন্তু আমরা আমাদের এই জিনিসটা লিখতে পারবো। ধরেন আমাদের টাকা যদি 100 হয়, তাহলে আমরা বাগা খাবো, ঠিক আছে, বুঝলাম। এবার আমাদের কিন্তু ফুচকা খাওয়া বাকি আছে। তো এটা আমরা এই ইফ আর এলস এর মাঝখানে আমরা লিখে দিব এলসিফ দিয়ে, এলসিফ দিব। এবং দেখবো যে আমাদের টাকাটা যদি 50 টাকা হয়, যদি 50 টাকা হয় তাহলে আমরা ফুচকা খাবো। অথবা আমাদের টাকা যদি 20 টাকা হয়, তাহলে আমরা চিপস খাবো, চিপস খাবো। এরকম আমরা এলসির ভিতর দিয়ে দিলাম। এভাবে করে আপনার যতগুলো এলসি প্রয়োজন ততগুলো এলসি আপনি চাইলে অ্যাড করতে পারেন। আর লাস্টে দিয়ে আপনি এলস রাখবেন। লাস্টে আমরা ধরেন এলসের মধ্যে রেখে দিলাম যে কিছুই খাবো না। বাচ্চা, এবার দেখেন তো এটা বুঝছেন কিনা। ধরেন আমরা টাকা দিলাম, আমার কাছে 100 টাকা আছে, কোটা রান দিলাম। 100 টাকা থাকলে বার্গার আসার কথা, দেখেন বার্গার চলে আসছে। ধরেন আমার কাছে 100 টাকা নেই, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকা দিয়ে তো ফুচকা খাওয়া যায়, দেখেন ফুচকা চলে আসছে। আমার কাছে ধরেন 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকাতে রান দিলাম,
চিপস চলে আসলো, আর ধরেন আমার কাছে 20 টাকাও নেই, আমার কাছে ধরেন মাত্র 5 টাকা আছে, তাহলে কি? তাহলে কিছুই না। তো দেখেন আমাদের এখানে নাথিং চলে আসছে। এবার বলেন এই জিনিসটা বুঝছেন কিনা। ওকে, এটাকে বলা হচ্ছে ইফেস ল্যাডার। আচ্ছা, কেউ কেউ কোশ্চেনে করেছেন 80 আর 90 দিলে কি হবে। আচ্ছা, ওটার জন্য আমরা আমাদের কোডটা পারফেক্ট করে লিখি নেই, মানে আমাদের কোডটা আসলে লজিক্যালি এভাবে হওয়া উচিত না। আমাদের কোডটা এরকম হওয়া উচিত যে আমাদের কাছে যদি 100 টাকা বা তার বেশি থাকে তাহলে বাগা খাবো, 50 টাকা বা তার বেশি থাকে তাহলে ফুচকা খাবো, 20 টাকা বা তার বেশি থাকে তাহলে চিপস খাবো। এইবার আমাদের কোডটা একটু লজিক্যাল হয়েছে আর কি। মানে এখন আপনি যদি ধরেন এখানে 80 টাকা ইনপুট দেন, তাহলে আপনার কিন্তু সেই ফুচকাটা চলে আসবে। ধরেন আমরা 80 ইনপুট দিলাম, ফুচকাটা চলে আসলো। একটু আগে আমরা যেভাবে লিখেছিলাম সেভাবে শুধুমাত্র 50 টাকা থাকলেই ফুচকা আসতো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে জাস্ট গ্রেটার দেনটা দিয়ে দিলাম। তাহলে এখন যেটা হলো সেটা হচ্ছে 80 টাকা থাকলে আমার কাছে অলরেডি ফুচকা চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমার প্রথম টার্গেট হচ্ছে বার্গার খাওয়া। আমার কাছে টাকা আছে 80, বার্গার খাইতে 100 টাকা লাগে। 100 টাকা কি আছে? নাই, তার মানে আমি এটা খাইতে পারতেছি না বার্গার। তাহলে পরবর্তীতে আমি ফুচকা খাবো। ফুচকা খাইতে 50 টাকা লাগে। এখন আমার কাছে 80 টাকা, তাহলে কি আমি খাইতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। একটু আগে আমরা জাস্ট ইকুয়াল দিয়ে রাখছিলাম, ইকুয়াল দিলে কি হইতো? শুধুমাত্র 50 টাকা থাকলেই ফুচকা খাওয়া যেত, 60 টাকা থাকলেও খাওয়া যেত না। কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি তো 60 টাকা থাকলেও ফুচকা খাওয়া উচিত। যেমন আমার কাছে 80 টাকা আছে, আমি কি ফুচকা খাইতে পারবো? অবশ্যই পারবো, আমার কাছে আরো 30 টাকা এক্সট্রা রয়ে যাবে। আচ্ছা, যাই হোক। তো এভাবে করে আপনি জাস্ট হচ্ছে লজিকটা হচ্ছে বা কন্ডিশনালটা যদি আপনি প্রপারলি দিয়ে ফেলতে পারেন তাহলে পুরো জিনিসটা সাজানো হয়ে যায়। এবং এবার আমরা এই জিনিসটা, এই যে ইফ এলস ল্যাডার, এটা আমরা প্র্যাকটিস করব কোন একটা প্রবলেম থেকে। আমরা একটু চলে আসি প্রবলেমে। হবে, ধরুন আমরা চলে আসলাম, আমরা এই প্রবলেমটা চলে আসছি। এটা আমাদের কন্ডিশন শিটের নাম্বার কোশ্চেন, যেটা নাম হচ্ছে ক্যালকুলেটর। আচ্ছা, এখানে কি বলতে দেখেন তো, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া থাকবে। এক্সপ্রেশনটা এরকম হবে যে এ আর বি দুটো সংখ্যা থাকবে, মাঝখানে প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, ইনটু থাকতে পারে, অথবা ডিভাইডেড বাই থাকতে পারে, মানে ভাগ থাকতে পারে। কোশ্চেন হচ্ছে আমাদের এইটার রেজাল্টটা প্রিন্ট করতে হবে। যেমন ধরেন 7+54 এটা লিখা আছে। 7+54 মানে নর্মালি কোশ্চেনের নাম হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর মতো করে চিন্তা করেন আর কি। আপনি যদি ক্যালকুলেটর 7+54 লেখেন তাহলে সে কিন্তু আপনাকে 61 অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, এটাই বলতেছে এখানে। কোশ্চেনে বলেছে দুইটা সংখ্যা থাকবে ইনপুটে, ইনপুটে দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যার মাঝখানে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ইনটু হতে পারে, ডিভিশন হতে পারে। চারটার মধ্যে যে কোনো একটা হবে। এখন যেটা হবে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন এখানে দুইটা সংখ্যা হচ্ছে 7 আর 54, 7 আর 54-এর মাঝখানে আছে প্লাস। সো তার মানে আমাদেরকে এই দুটো সংখ্যা এখন প্লাস করতে হবে। তো আমি দুটো সংখ্যা যদি আমরা প্লাস করি, 7 আর 54 প্লাস করলে হয় 61, সেই 61টা আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। লাস্ট একটা এক্সাম্পল দেখি। 17 × 10, 17 × 10, দুইটা সংখ্যা দিল 17 আর 10। দুটো সংখ্যার মাঝখানে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি গুণ, তার মানে আমাদেরকে এই দুটো সংখ্যা গুণ করতে হবে। তো 17 আর 10 যদি আমরা গুণ করি আমরা পাই 170, এইটাই হচ্ছে আউটপুট। কোশ্চেন বুঝছেন নাকি দেখেন। কোশ্চেনটা বুঝছেন নাকি জাস্ট দেখেন। কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। খুবই সিম্পল জিনিস, ইনপুটে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, প্রথমে একটা সংখ্যা দিবে, তারপর মাঝখানে একটা চিহ্ন দিবে, লাস্টে আরেকটা সংখ্যা দিবে।
টোটাল ইনপুটে থাকবে দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা মাঝখানে একটা চিহ্ন। এখন এই যে মাঝখানে যে চিহ্নটা, সেই চিহ্নটা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো একটা হইতে পারে। যদি যোগ হয়, মাঝখানে চিহ্নটা যদি যোগ হয় তাহলে আমি ওই দুটোর সঙ্গে যোগ করব। মাঝখানে চিহ্নটা যদি বিয়োগ হয় তাহলে আমি দুটোর সঙ্গে বিয়োগ করব। যদি গুণ হয় তাহলে গুণ করব, যদি ভাগ হয় তাহলে ভাগ করবো। সিম্পল, খুবই সিম্পল। এই হচ্ছে কোশ্চেন। এবার বলেন, কোশ্চেনে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে কোথায় সমস্যা হচ্ছে, বা যদি কোশ্চেনটা ক্লিয়ার থাকেন তাহলে বলতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা কোশ্চেন বুঝলাম। আমরা এই কোশ্চেনটাকে আমাদের ভিএস কোডে নিয়ে চলে আসি। আচ্ছা, আস্তে আস্তে আগাই। প্রথমে এত কোশ্চেনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, বা এত কমপ্লেক্স ভাবারও কিছু নেই, আস্তে আস্তে আগান। সবার প্রথম আগের কাজ আগে করে ফেলেন। আগের কাজ কি? আগের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, ইনপুটটা আগে নেন। আচ্ছা, এখন ইনপুটে কি কি থাকবে? ইনপুটে থাকবে দুইটা সংখ্যা আর একটা চিহ্ন। তো দুইটা সংখ্যার জন্য ধরেন আমি দুইটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, এ আর বি। এখন চিহ্নটার জন্য কি ভেরিয়েবল নিবে বলেন তো? এই যে চিহ্নটার জন্য এখানে থাকবে প্লাস, এখানে থাকবে ইনটু। এই চিহ্নটা ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতে পারি? কি ভেরিয়েবল নিব? ক্যারেক্টার। হ্যাঁ, আমরা চিহ্নটা হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল নিব, কারণ এই যে এটা সিম্পল ভাষা দেখেন, এই চিহ্নটা এগুলো কি একটা করে ক্যারেক্টার না? প্লাস, তারপরে মাইনাস, তারপরে এই যে ইনটু, তারপরে এই যে ডিভিশন, এগুলো কি ক্যারেক্টার ভেরিয়েবল না? সো এইগুলা ইনপুট নেওয়ার জন্য আমাকে একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিতে হবে। So আমরা সিম্পল একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, যেটা নাম দিলাম ধরেন সি। ওকে, এবার আমরা ইনপুট নেওয়া শুরু করি। ইনপুটে সবার আগে কি থাকবে? একটা সংখ্যা থাকবে। ধর আমরা এ, এই সংখ্যাটা সবার আগে ইনপুট নিব। এরপরে ইনপুটে থাকবে ক্যারেক্টারটা, তো আমরা ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিলাম। এবং তারপর আরেকটা সংখ্যা থাকবে, আরেকটা সংখ্যা আমরা বি ইনপুট নিয়ে নিলাম। দেখেন ইনপুট নেওয়াটা বুঝছেন কিনা? খুব সিম্পল ভাষায় আমরা আবার একটু দেখি এইটা কোডটা কিভাবে কাজ করতেছে। আমরা এখানে দুইটা ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি, এ আর বি। ধরেন এই হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, এই হচ্ছে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল, এটা এ, এটা বি। তারপর আমরা একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, যেটা নাম দিলাম সি। ঠিক আছে, আরেকটা ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, যেটা নাম হচ্ছে সি। এবার আমরা ইনপুট দিচ্ছি, সবার আগে একটা এ ইনপুট দিচ্ছি। এ কি জিনিস? ইন্টিজার ভেরিয়েবল। আমাদের ইনপুট থেকে এই সংখ্যাটা এটা চলে আসলো আমাদের এতে, 7-এ চলে আসলো। এরপর আমরা ইনপুট দিচ্ছি দেখেন সি। আমাদের ইনপুটে 7-এর পরে যেটা আছে, দেখেন 7-এর পরে কি আছে? এইটা। এটার কোথায় চলে আসবে? এটা চলে আসবে সিতে। এটা চলে আসলো সিতে। এই যে প্লাস ক্যারেক্টারটা, এই প্লাস ক্যারেক্টারটা চলে আসলো সিতে। এরপর আমরা ইনপুট নিচ্ছি বি। বি কি জিনিস? প্লাসের পরে যেটা আছে, প্লাসের পরে কি আছে? 54। তো এই 54টা চলে আসবে বি এর মধ্যে। 54 চলে আসলো এখানে। এইটুকু বুঝছেন নাকি? দেখেন, আমরা কিছু করিনি, জাস্ট ইনপুট নিচ্ছি। বা এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, কারণ ইনপুট নেওয়া না বুঝলে আপনি সামনের লজিকটা কিছু বুঝবেন না। ওকে, এটা যদি ক্লিয়ার থাকি, এবার আমরা সামনের দিকে আগাই। ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার দেখেন তো কি করতে হবে আমাকে। এবার আমি কি করব, এটা পুরোটাই ডিপেন্ড করে এই ক্যারেক্টারটা আসলে কি। দেখেন, এই ক্যারেক্টারটা যদি যোগ হয় তাহলে আমি এই দুটো সংখ্যা যোগ করে প্রিন্ট করে দিব। এই ক্যারেক্টারটা যদি বিয়োগ হয় তাহলে আমি এই দুটো সংখ্যা বিয়োগ করে প্রিন্ট করে দিব। এই ক্যারেক্টারটা যদি ইনটু হয় তাহলে আমি এই দুটো সংখ্যা গুণ করে প্রিন্ট করে দিব। এই ক্যারেক্টারটা যদি ভাগ হয় তাহলে আমি এই ক্যারেক্টার দুইটা ভাগ করে প্রিন্ট করে দিব। দেখেন তো বিষয়টা এরকম না? সো দেখেন, এখন মেইনলি আমাকে এই দুটো সংখ্যা নিয়ে কাজ করতে হবে। এখন এই দুটো সংখ্যা আমি যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব নাকি ভাগ করবো, ডিপেন্ড করে পুরোটাই এই ক্যারেক্টারের উপর। So, আমার এখানে দেখেন 4 ধরনের কন্ডিশন চলে আসছে। এই ক্যারেক্টারটা যোগ হইতে পারে, তখন আমার এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে।
বিয়োগ হইতে পারে তখন বিয়োগ করতে হবে, গুণ হইতে পারে তখন আমাকে গুণ করতে হবে, ভাগ হইলে আমাকে ভাগ করতে হবে। এখন তো টোটাল 4টা কন্ডিশন না? তো আমাকে এখানে কন্ডিশন লাগবে, এটা তো আমি বুঝছি। কন্ডিশন তো অবশ্যই লাগবে। এবং আমাকে কিন্তু এখানে ইফ এলস এর ল্যাডারটা ইউজ করতে হবে, কারণ এখানে টোটাল 4টা কন্ডিশন। 4টা কন্ডিশন কিন্তু আমি একটা ইফ আর একটা এলস এর মধ্যে লিখতে পারবো না। তো আমাকে এখানে ইফ আর এলস এর মাঝখানে এলস ইফ ইউজ করতে হবে। মানে আমার পুরো বিষয়টা এরকম দেখেন, সিম্পল ভাষায় আমরা যদি আমাদের পুরোটাকে আগে যদি লিখি, আগে ধরুন আমরা বাংলা ভাষায় লিখলাম, যদি আমাদের যে ক্যারেক্টার ছিল সি, এই সিটা যদি প্লাস হয়, তাহলে আমি কি করব? যদি প্লাস হয় তাহলে আমি কি করব? আমি হচ্ছে প্রিন্ট করব এ আর বি কে যোগ করে। অথবা যদি এই সিটা যদি মাইনাস হয়, আচ্ছা আবার এখানে যদি লেখা দরকার নেই, সিটা যদি প্লাস হয়, ওকে। অথবা যদি সিটা মাইনাস হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি প্রিন্ট করব এ মাইনাস বি। এইভাবে করে গুণ এবং ভাগেরটাও হবে। দেখেন তো পুরো জিনিসটা লেখাটা ঠিক আছে কিনা। আগে আমরা বাংলা ভাষায় লিখলাম, ধরেন যদি আমার ডিরেক্টলি লিখতে অসুবিধা হয় আমি ধরেন বাংলা ভাষায় লিখে নিলাম আগে। এবার করে কনভার্ট করি। যদি কি আমরা ইফ লিখবো, কন্ডিশন দিলাম, সিটা প্লাস হয়, এটা আমরা কন্ডিশনে কিভাবে লিখতে পারি? এটা কিভাবে লিখতে পারি? সিটা যদি প্লাস হয়, সিম্পল এরকম না, দেখেন তো, আমার সি ক্যারেক্টারটা সমান হইতে হবে এই প্লাস ক্যারেক্টারের। ক্যারেক্টার আগে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, কারণ ক্যারেক্টার গুলো আসলে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হয়, এই জন্য আমরা সিঙ্গেল কোটেশন দিলাম। দেখেন এটা বুঝছেন কিনা। যদি সিটা প্লাস হয় তাহলে আমরা কি করবো? এ আর বি কে প্রিন্ট করে দিব। সো প্রিন্টের ফাংশন আমরা জানি, প্রিন্ট করতে সি আউট ইউজ করা হয়, জাস্ট সি আউট দিয়ে দিলাম, কাজ শেষ। এইটুকু বুঝছেন নাকি? দেখেন এটা যদি বুঝে থাকেন তাহলে নিচের এলসি বাকিগুলো সবগুলো বুঝে যাবেন আপনারা ইজিলি। ওকে, এটা যদি ক্লিয়ার থাকে আমরা বাকিটা লিখি। যেমন এখানে আবার আছে অথবা যদি, এটা কি দিয়ে লিখবো আমরা জানি, এটা আমরা এলসিফ দিয়ে লিখবো, কারণ আমাদের এখানে একটা ইফ আর একটা এলস দিয়ে হচ্ছে না। সিটা যদি মাইনাস হয়, এটা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে আমার সিটাকে মাইনাসের সমান হইতে হবে। এই যে সিঙ্গেল কোটেশনের ভিতর মাইনাস লিখলাম। মাইনাসের সমান হলে কি করবো? আমরা এ আর বি বিয়োগ করে প্রিন্ট করে দিব। তো আমরা প্রিন্ট করব এ আর বি, সিম্পল। সেম কাজটা গুণ এবং ভাগের বেলাতেও হবে। সেম জিনিসটা ধরুন আমরা আবার কপি করলাম। যদি গুণ হয়, গুণটা হচ্ছে এইভাবে লিখে, তাহলে আমি এ আর বি কে গুণ করে দিব। আর যদি ভাগ করে, ভাগের মধ্যে কি হবে? ভাগের মধ্যে আমি এটাকে ভাগ করে দিব, এ আর বি কে ভাগ করে দিব, সিম্পল। দেখেন এটা বুঝছেন কিনা। আমরা কোডটা রান দিয়ে দেখতে পারি। দেখেন আমাদের সবগুলো টেস্ট কিন্তু অলরেডি পাস করে ফেলছে। এবং আমরা এটা সাবমিট করে দেখতে পারি। এবার দেখেন কোডটা সামনে আছে। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। জাস্ট কোশ্চেনের মতো করে আমরা জাস্ট 4টা কন্ডিশন লিখেছি। যেমন আমরা হচ্ছে ইনপুট নেওয়ার পরে আমাদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে 4 ধরনের হইতে পারতো। ক্যারেক্টারটা প্লাস হইতে পারতো, মাইনাস হইতে পারতো, ইন্টু হইতে পারতো, ডিভিশন হইতে পারতো। তো আমরা 4টার জন্য একটা ইফ আর এলস দিয়ে হচ্ছে না, তো মাঝখানে আমরা দুইটা এলস ইফ নিয়ে আসছি। এবং দেখতেছি যদি সংখ্যাটা যোগ হয়, মানে যদি ক্যারেক্টারটা যোগ হয় তাহলে আমি এ আর বি কে যোগ করে প্রিন্ট করবো। যদি ক্যারেক্টারটা বিয়োগ হয় তাহলে আমি এ আর বি কে বিয়োগ করে প্রিন্ট করবো। যদি ক্যারেক্টারটা গুণ হয় তাহলে আমি এ আর বি কে গুণ করে প্রিন্ট করবো। আর না হলে এ আর বি কে ভাগ করে প্রিন্ট করবো, সিম্পল।
ওকে, যদি এটা মোটামুটি ক্লিয়ার থাকে, আমাদের আজকের কনসেপ্ট মোটামুটি এই পর্যন্তই ছিল। এই প্রবলেমটা এটা এখান থেকে সলভ হয়ে যাবে, আপাতত ইনকিউতে আছে। আমাদের আগেরটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে কন্ডিশনালস বুঝছি, আমরা মোটামুটি ইফেলস বুঝলাম। আমরা ইফেলস যখন দেখলাম যে একটা ইফ আর একটা এলস দিয়ে হচ্ছে না, আমরা ইফেলস ল্যাডারটাও বুঝছি। কন্ডিশনালের আরেকটা কনসেপ্ট আছে, এটার নাম হচ্ছে নেস্টেড ইফেলস। মানে ওটা হচ্ছে এরকম: ধরেন আপনি একটা ইফ লিখলেন, এই হচ্ছে ইফের ব্লক, এখানে এলস লিখলেন, এই হচ্ছে এলসের ব্লক। এখন এমন হইতে পারে যে আপনি ইফের ভেতরে এসে এখানে আপনার আবার একটা কন্ডিশনের বিষয় চলে আসছে, এরকমও হইতে পারে। ইফের ভেতরে আবার কন্ডিশনের বিষয় চলে আসছে, এটাও হইতে পারে। আচ্ছা, যেমন আমরা যে বার্গারের এক্সাম্পল নিয়েছিলাম, তো যখন আপনার কাছে বার্গার খাওয়ার টাকা আছে, তখন আপনার কাছে আবার আরো অপশন হতে আসতে পারে যে আপনি চিকেন বার্গার খাবেন না বিফ বার্গার খাবেন। এরকম আরো অনেক অপশন বা আরো অনেক কন্ডিশনের বিষয় চলে আসতে পারে। তো যখন এরকম চলে আসবে, তখন কিন্তু আমাদের এটার ভিতরেও ইফ এলস ইউজ করার প্রয়োজন হইতে পারে। এরকম হইতে পারে যে আপনি ইফের ভিতরে আইটা ইফ ইউজ করতেছেন, এখানে ইফ ইউজ করতেছেন, হইতে পারে এটা। এইরকম বিষয় যখন হয়ে যায়, তখন এটাকে নেস্টেড ইফ এলস বলে। মানে একটা ইফের ভিতরে যদি আপনি আরেকটা ইফ ইউজ করেন এবং এটা করা যায়, তখন এটাকে আসলে নেস্টেড ইফ এলস বলে। মানে একটা ইফের ভিতরে আপনি আরেকটা ইফ ইউজ করতেছেন। আচ্ছা, চাইলে এটা করা যায়, চাইলে এই ইফের ভিতরে আপনি আরো ইফ নিতে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক ভাবে কন্ডিশনাল লিখতেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটার ভিতরে আরো ইফ লিখতে পারেন, কোনো বিষয় না। এটা লেখার প্রয়োজন হইতেই পারে, এরকম সিচুয়েশন চলে আসতে পারে। যেমন ধরেন আমাদের এখানে যেটা ছিল, আহ, এই যে 100 টাকা হইলে আমরা বার্গার খাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম হইতে পারে যে আমার কাছে বার্গার খাওয়ার টাকা আছে তো বুঝছি, বাট এখন আমার কাছে দুইটা অপশন চলে আসতে পারে: আমি বিফ বার্গার খেতে পারি অথবা আমি চিকেন বার্গার খেতে পারি। তো এখানে ধরেন আরো একটা কন্ডিশন আসতে পারে যে ধরেন এমন হয়, ধরেন বিফ বার্গারের দাম তো একটু বেশি হয়, ধরেন আমার কাছে টাকাটা যদি 150 টাকার বেশি হয়, আমার টাকাটা যদি 150 টাকার বেশি হয়, তাহলে আমি বিফ বার্গার খাবো। আর যদি না, আমার কাছে 150 টাকা না থাকে, তাহলে আমরা নর্মাল চিকেন বার্গার খাবো। এইরকম মানে সিচুয়েশন কিন্তু চলে আসতে পারে। এই যে যে বিষয়টা, এই যে বিষয়টা দেখেন, এখানে আমরা একটা ইফের ভেতরে, এই যে ইফ, একটা ইফের ভেতরে আমরা আর একবার একটা ইফ এলস লিখছি, এটাকে বলে নেস্টেড ইফ এলস। পুরোটা কিন্তু এই ইফের ভেতরেই। এখন দেখেন, আপনার কাছে যদি ধরেন আপনার কাছে 200 টাকা আছে, তাহলে কিভাবে কাজ করবে দেখেন। রান দিলাম, দেখেন বিফ বার্গার চলে আসছে। কেন? কারণ সবার আগে আপনার কন্ডিশন চেক করতেছে, যে সবার আগে চেক হইলো যে আমাদের কাছে বার্গার খাওয়ার টাকা আছে কিনা, এটাকে চেক করলাম। বার্গার খাওয়ার টাকা যেহেতু আছে, এখন আমার কাছে দুইটা অপশন আসতে পারে: আমি বিফ বার্গারও খেতে পারি, চিকেন বার্গারও খেতে পারি। বিফ বার্গারের দাম একটু বেশি, 150 টাকা। আমি দেখতে পাচ্ছি 150 টাকার বেশি আছে আমার কাছে 200 আছে। তো তাহলে আমি বিফ বার্গার খাবো। আর যদি 200 না থাকতো, যেমন ধর 120, আমার কাছে 120 টাকা আছে, তাহলে কি খাবো? তাহলে আমরা চিকেন বার্গার খাবো। এই যে চিকেন বার্গার খাবো। এটা কিভাবে হলো? প্রথমে আমাদের কাছে বার্গার খাওয়ার টাকা আছে, পরে আমরা চেক করে দেখলাম যে বিফ বার্গার খাওয়ার টাকা আছে কিনা, দেখতে পাচ্ছি না, বিফ বার্গার খাওয়ার টাকা নেই, তাহলে নর্মালি আমরা চিকেন বার্গার খাবো। এই হচ্ছে বিষয়। এই কনসেপ্টটাকে নেস্টেড ডিফারেন্স বলে। সেবা বলেন, পুরোটা বুঝছেন কিনা? মোটামুটি আমাদের কনসেপ্ট এই পর্যন্তই ছিল। এবার আপনাদের দিক থেকে যদি কোনো কোশ্চেন থাকে, আমি কোশ্চেনের লিঙ্কগুলো দিয়ে দিব। মানে আমি হচ্ছে এই পুরো শীটের লিঙ্কটাই দিয়ে দিব, এই শীটের লিঙ্কটা দিলেই হচ্ছে আপনারা এখান থেকে সব কোশ্চেন পেয়ে যাবেন। এই শীট থেকে আমরা দুইটা কোশ্চেন আজকে সলভ করছি, একটা হচ্ছে এই যে আই নাম্বার, এবং একটা হচ্ছে আহ ও নাম্বার। ওকে, এবং এখান এই শীট থেকে আমি আপনাদেরকে আরো কিছু প্রবলেম প্র্যাকটিস করতে দিব।